শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডির ৩২ নম্বরে, ভাঙচুর অনভিপ্রেত, সরকারের বিবৃতি। অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার, ঢাকার বাইরে শেখ পরিবার, আওয়ামী লীগ অফিস ও নেতাদের বাড়িঘর ভাঙচুর, আগুন। বিদেশ ভ্রমণ ও ডিগ্রি কিনে সরকারের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, দুদকের অনুসন্ধান শুরু। সাড়ে ৬,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল, রায়ে ক্ষুব্ধ হয়ে এজলাসের সামনে বিক্ষোভ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে উস্কানিমূলক বক্তব্য থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে বসে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দিচ্ছেন। এর প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ সারা দেশে শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় ছাত্র জনতা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, যা ভালোভাবে নিচ্ছেন না ছাত্র জনতা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে বার্তা দিলেও জবাব মেলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকারের উদ্বেগ, হতাশা ও গুরুতর আপত্তি তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনা জনগণের অনুভূতিতে আঘাত করছে, যা শত্রুতামূলক ও দুদেশের সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে ভাঙচুরকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে শেখ মুজিবুর রহমানের বাড়িতে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি। বুধবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে পলাতক শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে। নিজের বক্তব্যে অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে অপমান করেছেন শেখ মুজিবের মেয়ে। এছাড়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকিও দেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না অন্তর্বর্তী সরকার। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এদিকে সন্ধ্যার দিকে আগুন দেওয়া হয়েছে জামালপুরে তার বাবার বাড়িতে। শেখ হাসিনার সাথে সম্প্রতি এক অনলাইন সভায় যোগ দিয়েছিলেন শাওন। সেখানে দেশে অস্থিতিশীলতা তৈরিতে পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বেশ কিছুদিন ধরে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন তিনি। এমন প্রেক্ষাপটে জামালপুর সদরে শাওনের বাবার বাড়িতে আগুন দেয় স্থানীয় ছাত্র জনতা। শাওনের বাবা মোহাম্মদ আলী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মা তহুরা আলী ২ মেয়াদে সংরক্ষিত আসনে একই দলের এমপি ছিলেন। শাওন নিজেও সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে এখনো চলছে ভাঙচুর। বিক্ষুব্ধরা বলছেন, ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি বসে দেশবিরোধী তৎপরতা চালাচ্ছেন শেখ হাসিনা। এদিকে বাড়িটি থেকে নানা জিনিসপত্র এমনকি ইটও খুলে নিয়ে যাচ্ছেন অনেকে। ভাঙচুর দেখতে ভিড়ও করছেন কেউ কেউ। বৃহস্পতিবার সকাল 10টা রাতে শুরু হয়ে তখনও চলছে এসকেভেটরে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা। এ সময় বাড়িটির সামনে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারত বিরোধী স্লোগান দেন অনেকে। তারা বলেন, ভারতে বসেও দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তার চাহিদা পূরণ করতে পারতেছিল, সেটা ভোট প্রধান চাহিদা। তো এটা এই বিক্ষোভটা, মনের রাগটা, গুচ্ছাটা কিন্তু ভোট থেকেই সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যাতে অশান্তিতে থাকে, সে দীর্ঘ 17 বছর যে অশান্তির মধ্যে রেখেছে, এখনো এই মানুষ যাতে অশান্তির মধ্যে থাকে সেই প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 16 বছর ধরে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা সহ একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ সরকার। গণ অভ্যুত্থান ও ৩২ নম্বরের বাড়ি ভাঙা দীর্ঘদিনের সেই ক্ষোভেরই প্রকাশ। এই ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে আগে থেকে অনেক অভিমান ছিল। এই ছাত্রলীগের কারণে কোথাও স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি নাই। আমাদের কলেজে অনেক রাজনীতি ছিল, এখন রাজনীতি নেই, এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। খুনি হাসিনার যতক্ষণ না ফাঁসি হবে ততক্ষণ এই ক্ষোভ থামবে না। এটা জাস্ট একটা প্রতীকী ধারণ যে আমরা জাস্ট ভেঙে দিছি, এটা তেমন কিছু না। একটা বিল্ডিং ভাঙলেও কি না ভাঙলেও কি, মূল কথা হচ্ছে আর ফাঁসি লাগবে। এ সময় ভবনটির দরজা জানালা থেকে শুরু করে নানা জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। এদিকে ধানমন্ডি 5 নম্বরের সুধা সদনেও আগুন দেয়া হয় বুধবার রাতে। সেই আগুন শিখা দেখা গেছে সকালে, পরে সেখান থেকে নানা জিনিসপত্র নিতে দেখা যায় বহিরাগতদের। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিগগিরই দেশি বিদেশি গণমাধ্যমকে সাথে নিয়ে আয়নাঘর পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে 19 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে একটি বৈঠক করেছে। সে সময় বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পায়, সেসব স্থাপনা পরিদর্শনে কমিশনের সদস্যদের অনুরোধে যাবেন প্রধান উপদেষ্টা। এছাড়া উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়। রমজান মাসে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এ ঘটনা ভারতের ইন্ধন কিনা তা তদন্ত করে দেখতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে নিরপেক্ষতা দেখতে চায় জনগণ। এবছরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না, তাই সবার মধ্যে ঐক্য জরুরি। ফ্যাসিবাদী শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে প্রতি মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করতে হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শাহবাগে 5 দাবিতে আন্দোলনরত স্বজনদের এ আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে 7 ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধে অংশ নেন এই মা। চান নিহত সন্তানের শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি। সকালে একই দাবিতে সেখানে অবস্থান নেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের অন্য সদস্যরাও। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নিহত আহতদের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আসলে সান্ত্বনা দিতে আমাদের আর তো দিন যাবে না। এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমি বারবার গিয়েছি, উপদেষ্টাদের কাছেও গিয়েছি, কিন্তু তাদের কাছে আমি শুধু আশ্বাস পাইছি। আমার ভাই আজও নিখোঁজ, আমি ন্যূনতম আমার ভাইয়ের পরিচয়টা পাইতে চাই। নির্বিচারে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। আপনজনদের যেভাবে ওরা মারছে, হত্যা করছে, এদেরকেও এভাবে হত্যা করা। আমরা সত্য বিচার চাই, জনগণের চাই, এখন বর্তমানে যে রাষ্ট্রে বইছে তার কাছে চাই।
অবরোধের কারণে সড়কে বন্ধ থাকে যান চলাচল, এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আন্দোলনকারীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। তারা যদি এভাবে আন্দোলনে সবসময় জড়িত থাকে তাহলে তো দেশটা আরো ধ্বংসের দিকে যাবে। এই জনদুর্ভোগে তো আমরা সাধারণ মানুষরা সাফারার হচ্ছি। শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানলেও শান্ত হয়নি আন্দোলনকারীরা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলমের আশ্বাসে শান্ত হয় পরিবেশ। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। পরে প্রায় 7.5 ঘন্টা পর সন্ধ্যা 6:30টায় শাহবাগের অবরোধ প্রত্যাহার করা হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ ভ্রমণে বিশাল বহর আর উচ্চতর ডিগ্রি কিনতে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে। এবার এসবের অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ন্যাশনাল ব্যাংকের 910 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান সহ 15 জনের নামে মামলা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিদেশ সফরে বিমানের উড়োজাহাজ সরকারি টাকায় ভাড়া করতেন শেখ হাসিনা। সঙ্গে থাকত সফরসঙ্গীদের বিশাল বহর। টানা ক্ষমতায় থাকাকালে প্রতি বছরই জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। আর প্রতিবারই সফরসঙ্গীদের খরচ চলত রাষ্ট্রীয় অর্থে। 2008 সালের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন শেখ হাসিনা। এর মধ্যে আছে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী আর বেলজিয়াম ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস। অভিযোগ আছে এসব ডিগ্রি পেতে লবিস্টদের পেছনে সরকারি টাকা খরচ করা হয়েছে। সরকারের কেউ বিদেশ যায়, এটাও কি আপনারা খতিয়ে দেখবেন? এখন বিদেশ যাচ্ছে। হ্যাঁ, যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অবশ্যই সেটা যাচাই করা হবে, সেটা প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা, সেই প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। এদিকে চক্রের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের 910 কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিকদার গ্রুপ ও দেশ টিভির এমডি আরিফ হাসানের বিরুদ্ধে। এ নিয়ে দুদকের মামলায় আসামি করা হয়েছে শিকদার গ্রুপের রিক হক, আরিফ হাসান ও ব্যাংক কর্মকর্তা সহ 15 জনকে। মোট 910 কোটি টাকা আত্মসাতের জন্য এই 4টি প্রতিষ্ঠান সহ ন্যাশনাল ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এবং পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আলোচ্য 4টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলার আসামিরা বিদেশে পালানোর চেষ্টা করলে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন দুদকের মহাপরিচালক। এই বিষয়গুলো যাচাইয়ের জন্য রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারপতিদের অবরুদ্ধ করে হাইকোর্টে এজলাস কক্ষ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ করেছে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রত্যাশীরা। রায়ে 6531 জনের নিয়োগ বাতিল হওয়ায় এই বিক্ষোভ করে তারা। বৃহস্পতিবার দুপুরে NX 24 নম্বর আদালতে এ ঘটনা ঘটে। আদালত ঘিরে বিচার প্রার্থীদের এই বিক্ষোভে নিরাপত্তাহীনতার কথা জানান আইনজীবীরা। হাইকোর্টের NX ভবনের 24 নম্বর আদালত কক্ষ ঘিরে বিক্ষোভ করে শত শত প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী। আদালত ও বিচারপতিকে কটাক্ষ করে স্লোগান দেয় তারা। ভেতরে এজলাসে তখনও বসা বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজি। এ সময় আদালত কক্ষের দরজায় তালা দিয়ে বিচারপতিদের রক্ষার চেষ্টা করে পুলিশ সদস্যরা। তবু এর মধ্যে অনেক বিক্ষোভকারী জোর করে আদালতের দরজা খোলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে দ্রুত এজলাস ছেড়ে পেছনের খাস কামরায় যান বিচারপতিরা। টের পেয়ে সেদিকেও জড়ো হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধরা। তাদের দাবি 6531 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে তাদের ন্যায় বিচার বঞ্চিত করেছে হাইকোর্ট। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে 21 তারিখে, 20 তারিখে আমাদের কোর্ট স্টে অর্ডার দেয় যে আমাদের নিয়োগটা হবে না। আমরা আমাদের পূর্বে চাকরি ছেড়ে দিয়েছি। 2023 সালের সার্কুলার অনুযায়ী 60% নারী ও 20% পোষ্য কোটা মেনে গত অক্টোবরে 6531 জন সহকারী শিক্ষকের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর নভেম্বরেই আপিল বিভাগের রায় অনুযায়ী 93% মেধা মেনে নতুন করে ফল প্রকাশের দাবিতে রিট করে 31 চাকরি প্রত্যাশী। সেই রিটের দীর্ঘ শুনানি শেষে আগের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। তৃতীয় ধাপের নিয়োগ ছিল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এবং ইন্ডিপেন্ডেন্ট, তাদের নিয়োগ সার্কুলারটা ছিল আলাদা এবং এর আগে যে দুটা স্টেজে নিয়োগ হয়েছে সেটা তার সার্কুলার আলাদা ছিল। আপিল বিভাগে যাওয়ার সুযোগ থাকার পরও আদালত কক্ষ ঘিরে এভাবে হাইকোর্টে বিক্ষোভ করায় নিরাপত্তাহীনতায় ক্ষোভ জানান আইনজীবীরা। তারা ক্ষুব্ধ হয়ে দরজায় ধাক্কাধাক্কি করছিল, দরজায় লাথি দিচ্ছিল। একটা বিব্রতিকর, একটা ভীতিকর পরিস্থিতি কোর্টে সৃষ্টি হয়েছে। এইভাবে চলতে থাকলে
কেউই নিরাপদ না। বিচারকরা যেখানে শঙ্কিত, বিচারকরা যখন থ্রেট হয়ে যায় এবং বিচারকের এজলাস যখন ক্লায়েন্ট ঘেরাও করে, তখন এটার দায় আমরা কেউ এড়াইতে পারবো না। হাইকোর্ট থেকে বিক্ষোভ করে পরে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নিয়োগ প্রত্যাশীরা। সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 21 পদক পাচ্ছেন 14 বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়া ও ফেরদৌস সারা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির এবং গবেষণায় মইদুল হাসান। হেলাল হাফিজ, আমাদের দুর্ভাগ্য যে উনি জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ তাকে সম্মানিত করতে পারেনি, কিন্তু আমরা মনে করি বেটার লেট দ্যান নেভার। সো এবছরের ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর 21 পদক 2025-এ ভূষিত হয়েছে। এবার একটু র্যাডিক্যাল হওয়ার চেষ্টা করেছি। এটা একটা দলকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এখন। 5 দিনের ব্যবধানে 2বার দাম বাড়ায় ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লাখ টাকা। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের ভরিতে 2,928 টাকা বেড়ে 1,47,818 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,41,099 টাকা, 18 ক্যারেট ভরি 1,20,944 টাকা ও সনাতন স্বর্ণের ভরি 99,529 টাকা ঠিক করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এরই মধ্যে বাজারে কার্যকর করেছে স্বর্ণের নতুন দর। রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া দাম সহনীয় রাখতে পর্যাপ্ত বাজার মনিটরিং করা হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা জানানো হয়। তবে এখনও বাজারে খেজুর, মশলা এবং ভোজ্য তেলের ঘাটতি আছে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে চোরাই পথে দেশের বাইরে থেকে পণ্য সরবরাহ করে অসাধু ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পণ্যের দাম অস্থিতিশীল হয়ে ওঠে। তবে এবার এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিদপ্তর। তারাও আশ্বাস দিয়েছেন যে এখানে অতিরিক্ত মূল্য চাওয়া হবে না আমদানি পণ্যের ক্ষেত্রে, অথবা যেখানে যেখানে প্যাকেটিং লেভেল দরকার সেটা ব্যবহার করবেন। আপনার চোরাই পথে বা অন্য পথে যে সমস্ত পণ্য এসে বাজারকে অস্থিতিশীল করে, সেগুলো তারা করবেন না এবং তারা সবাই বাজারকে একটা সুন্দর, সহনীয় এবং উৎসবমুখর পরিবেশে রাখার আশ্বাস দিয়েছেন। আগস্টের মধ্যেই বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল স্থাপনের দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে বন্দরের বড় প্রকল্পগুলোর কাজ চলছে। প্রায় 1 যুগ ধরে আলোচনায় থাকা বে টার্মিনাল আলোর মুখ দেখবে শিগগিরই। এরই মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে বে টার্মিনাল, চ্যানেল ড্রেজিং ও ব্রেক ওয়াটার বাঁধ নির্মাণে $650 মিলিয়ন সহায়তা নিয়ে কথা অনেকটাই চূড়ান্ত বলে জানান তিনি। পরে তিনি কাস্টম অ্যাকশন শেড ও কার শেড পরিদর্শন করেন। সেখানে গাড়ি নিলাম ও পণ্য ধ্বংস কার্যক্রমের খোঁজ নেন। এরপর বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটি ঘুরে দেখেন উপদেষ্টা। অগাস্টের মধ্যে আপনাকে ভালো খবর শুনতে পারবেন। আমরা কাজ করছি এটার উপরে। যেটা বললাম, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক
$650 মিলিয়ন ডলার যে প্রকল্প, এটা ডিপিপি তৈরি হয়ে গেছে। এরপরে হয়তো আর 1-2 মাস লাগবে এটা প্রসেস শেষ করতে। সেন্ট মার্টিনের পর্যটন নীতিমালা প্রায় চূড়ান্ত। পর্যটন কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। এতে নিষিদ্ধ হচ্ছে ছেড়াদিয়া দ্বীপে পর্যটন। সেন্ট মার্টিন থেকে এখনও মুছে যায়নি ঘূর্ণিঝড় চিত্রাংয়ের ক্ষত। সবচেয়ে বেশি ক্ষতি উত্তর পূর্বের ডেলিপাড়ায়। অভিযোগ, করোনার সময় ঢিলেঢালা নজরদারির সুযোগে সৈকতের প্রবাল কেটে হয়েছে আবাসিক হোটেল, উজাড় হয়েছে কেয়াবন। আইনের পরোয়া না করেই গড়ে উঠেছে কয়েকশো কটেজ। তার উপর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাড়ছে পর্যটকের চাপ। গলাচিপা থেকে সৈকত ধরে ছেড়া দিয়ে যেতে চলছে 3 হুইলার, মোটরসাইকেল। পরিবেশ সংরক্ষিত এলাকায় এই যথেচ্ছ আচরণে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। ছেড়া দ্বীপটাকে কি করে ট্যুরিস্টদের অনিয়ন্ত্রিত প্রবেশ থেকে আটকানো যায়, সেজন্য কোনো কিছু করা যায় কিনা ওখানে সীমানার মতন, সেটা একটা থাকছে। সকাল 8টা থেকে রাত 8টা আমরা কোস্টগার্ডের পাহারার ব্যবস্থা করেছি। কিন্তু ওই যে যারা জাহাজ মালিক এবং হোটেলের মালিক, তারা তো পর্যটকদেরকে ওইটা বলেই প্যাকেজ বলে যে আমরা নিয়ে যাব। মার্চ থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা চিন্তা করে ফেলবো সেন্ট মার্টিনে আমরা কি কাজ এলাও করব, কি কাজ এলাও করব না। প্রায় 8 কিলোমিটারে এই প্রবাল দ্বীপে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে ভ্রমণের অনুমতি। দিনে গড়ে পর্যটক আসেন 8 থেকে 10 হাজার। তবে এবার তা নিয়ন্ত্রণ করেছে সরকার। ফেব্রুয়ারিতে হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এতে স্থানীয়রা যেন ক্ষতির মুখে না পড়েন, তাই নেওয়া হচ্ছে কর্মসংস্থানের উদ্যোগও। স্থানীয় 200 ভলান্টিয়ারও ইনভলভ করতে পারেন, সেটাও কিন্তু একটা কর্মসংস্থান হবে। যে তারা এই জিনিসগুলো কালেক্ট করে আমাদেরকে দেবে, তারা একটা ভলান্টিয়ার সার্ভিস দিলেও আমরা একটা টোকেন কিছু তাদেরকে দেব। ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে যে তারা সেন্ট মার্টিনে ট্যুরিজমের উপর নির্ভরশীল জনগোষ্ঠীকে অল্টারনেটিভ লাইভলিহুড ট্রেনিং দেবে। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমে এসেছে অর্ধেকে। কমেছে পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপের আনাগোনা। এ অবস্থায় আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালের গবেষণা বলছে, পর্যটন নিয়ন্ত্রণ করা না গেলে 2045 সাল নাগাদ প্রবাল শূন্য হয়ে যেতে পারে সেন্ট মার্টিন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।